আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অবস্থার দৃষ্টি মনে হচ্ছে জাতিসংঘ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে রীতিমতো বেইমানি শুরু করেছে। সাম্প্রতিক সময় তারা তাদের বিভিন্ন যে সংস্থা রয়েছে এবং তাদের যে সকল আন্তর্জাতিক প্রেশার গ্রুপ রয়েছে, সে সকল প্রেশার গ্রুপ দিয়ে সরকারের উপর যে সকল চাপ তারা তৈরি করছেন, এটি একেবারে আমরা আশাই করিনি। দ্বিতীয়ত, তারা প্রকাশ্যে এবং আকার ইঙ্গিতে পর্দার অন্তরালে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য, ক্ষমতায় বসানোর জন্য এবং আওয়ামী লীগের যারা দোষী রয়েছে তাদেরকে নানাভাবে দেশে এবং দেশের বাইরে সাহায্য ও সহযোগিতা করার জন্য যে সকল কর্মকাণ্ড করছে, তা এক কথায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বা তার সরকারের সঙ্গে মারাত্মক বেইমানি, মারাত্মক অসহযোগিতা। কিভাবে সে বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা প্রথম থেকে বলে আসছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমন, এটার পেছনে একটা ম্যাটিকুলাস ডিজাইন, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বলেছেন। এটার পেছনে মাস্টার মাইন্ড আছে, একাধিক মাস্টার মাইন্ড। এরকম কয়েকজন মাস্টার মাইন্ড সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বলেছেন এবং আন্তর্জাতিক অঙ্গন দ্বারা তাদেরকে উনি তাদেরকে পরিচয় করে দিয়েছেন। আওয়ামী লীগ সরকার পতনের পেছনে দেশি এবং বিদেশি বিভিন্ন চক্রান্ত রয়েছে। এটা রীতিমতো ওপেন সিক্রেট। আমরা দেশের ভিতরে থেকে টুকটাক বলছি এবং দেশের বাইরে থেকে আরো উলঙ্গভাবে বিভিন্ন মানুষ বলার চেষ্টা করছেন। এখানে সেই যে আন্তর্জাতিক খেলোয়াড় জর্জ সরোজ, যিনি মার্কিন ডিপ স্টেটের পক্ষে বিভিন্ন দেশের সরকার পরিবর্তনের জন্য বিনিয়োগ করেন, তারপর সেই সরকারের পতন হলে যারা ক্ষমতা আসে তাদের কাছ থেকে সেই জগৎ শেঠের মতো কয়েকশো গুণ অর্থ আদায় করেন। তো বাংলাদেশ এরকম জর্জ সরোজের বিনিয়োগ ছিল, এই কথা সবাই সমালোচনা করছেন। বিশেষ করে তার ছেলে যখন বাংলাদেশে এলো এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করলেন, তখন আমরা ধরে নিলাম যে ডাল মে কুছ কালা হায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, পশ্চিমের বিভিন্ন শক্তিবর্গ, বিভিন্ন এনজিও, দাতা সংস্থা, বিশ্ব ব্যাংক, IMF, তারপর আমেরিকার বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক থেকে শুরু করে ক্লিন্টন পরিবার, বিল ক্লিন্টন পরিবার, তার সঙ্গে সঙ্গে জো বাইডেন প্রশাসন, সবাই তাকে সহযোগিতা করেছেন। এটা আমরা বিশ্বাস করেছি, আর আগামীতে করবেন আমাদের এই ভরসা ছিল। এবং আমরা তো জানি যে জাতিসংঘ বলতে আমেরিকার একটি অঙ্গ সংগঠন। আমেরিকা যা চায় জাতিসংঘ তাই করে, জাতিসংঘ যা করে তা মূলত আমেরিকারই কাজ। কোনো একটা দেশের যুদ্ধ বাঁধাতে হবে, সেখানে জাতিসংঘ দিয়ে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দিয়ে, সাধারণ পরিষদ দিয়ে, জাতিসংঘের যে মানবাধিকার কমিশন সেটা দিয়ে, এরপর জাতিসংঘের অন্যান্য যে সকল প্রতিষ্ঠান রয়েছে, যারা সেই যেমন UNHCR, তারপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের যে সকল আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো দিয়ে তারা বিভিন্ন দেশে নানা রকম কর্মকাণ্ড চালায়। তো ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পর আমরা এরকম অনেকগুলো প্রতিষ্ঠানের অসাধারণ কতগুলো তৎপরতা দেখতে পেলাম। বিশ্ব ব্যাংক খুবই ইতিবাচক মনোভাব দেখালো 2024 সনের সেই প্রথম 4 মাস। IMF এতটা কোঅপারেটিভ হলো সেই 2024 সনের প্রথম 3 মাস। অবস্থা দৃষ্টি মনে হলো যে IMF যে আওয়ামী লীগ জমানাতে যে ঋণগুলো দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুত ছিল এবং সেখানে প্রায় 3টি ঋণের কিস্তি তারা ছাড় করেছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে তারা ইমিডিয়েটলি সমস্ত কিস্তিগুলো শুধু দেবেই না, আরো নতুন হয়তো 10 বা 15 বিলিয়ন ডলার তারা দিতে পারে। আর বিশ্বব্যাংক হয়তো 40-45 বিলিয়ন ডলার দেবে, চায়না থেকে 100 বিলিয়ন ডলার পাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি মিলিয়ে আমরা প্রায় 200 বিলিয়ন ডলারের দেশি বিদেশি সাহায্য, গ্র্যান্ট, ঋণ
এগুলোকে আশা করেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে $200 বিলিয়ন তো দূরের কথা, $2 বিলিয়ন আসছে না। বরং আওয়ামী লীগ জামানাতে যে সকল চুক্তি ছিল, সেই চুক্তির অধীনে যে সকল ঋণ আসার কথা ছিল, সেই সকল ঋণের বিরাট অংশ ফেরত চলে গেল। যে সকল সাহায্য এবং ভর্তুকি হিসেবে অর্থ বরাদ্দ ছিল বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার, প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে সে সকল অর্থ চলে গেল এবং এটা 2025 সন থেকে এই গজব শুরু হয়ে গেল। যখন রোহিঙ্গাদের বিষয়টি আসলো, দেখলাম আমরা জাতিসংঘ মহাসচিব এলেন, তিনি পাঞ্জাবি পরে সেই ইফতার পার্টিতে অংশগ্রহণ করলেন রোহিঙ্গাদের মধ্যে, লক্ষ লক্ষ রোহিঙ্গাদের মধ্যে, এবং তিনি ঘোষণা করলেন যে আগামী যে ঈদ উল ফিতর, ওখানে ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দিলেন যে এই ভাষার সঙ্গে রোহিঙ্গাদের ভাষা যথেষ্ট মিল রয়েছে। তো সেখানে তিনি খুব দৃঢ়তার সঙ্গে বললেন যে আগামী ঈদ মানে এই যে 2026 সনের যে ঈদ, এই ঈদের উৎসবটি রোহিঙ্গারা তাদের নিজ দেশে গিয়ে করতে পারবেন। আমরা তো মহাখুশি, যেখানে মহাসচিব এসেছেন জাতিসংঘের, যেখানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথাবার্তা বলেছেন, এরপর তার কথা থাকে না। কিন্তু পরিস্থিতি দেখা গেল যে উল্টো হয়ে গেল। একজন রোহিঙ্গা সেখানে যায় তো গেলই না, উল্টো আরো প্রায় 3 থেকে 3.5 লাখ নতুন রোহিঙ্গা আমাদের বাংলাদেশে অনুপ্রবেশ করলো এবং সীমান্তের ওপারে আরো প্রায় 3-3.5 লাখ রোহিঙ্গা নোম্যান্স জোনে বা কাছাকাছি জায়গাতে তারা অপেক্ষা করছে বাংলাদেশে ঢোকার জন্য, এবং আন্তর্জাতিক সংস্থা এমনকি জাতিসংঘ চেষ্টা করছে এই বাংলাদেশের বাকি রোহিঙ্গাদেরকে ঢুকিয়ে দেওয়ার জন্য। এটা রীতিমতো আত্মহত্যার মতো, রীতিমতো বেইমানি। তো যেটা বলছিলাম, প্রথম দিকে এরকম যাকে বলা হয় বন্ধুত্বের ছল দেখিয়ে, তারপরে ছলনা করে, এরপরে লোভ দেখিয়ে, লালসা দেখিয়ে তারা এই বাংলাদেশ থেকে কি অর্জন করতে চেয়েছিল বা তাদের কি উদ্দেশ্য ছিল আমরা বলতে পারবো না। কিন্তু ইদানিং যেটা হচ্ছে যে পুরো জাতিসংঘ এবং আমেরিকা বলতে গেলে এই সরকারের সঙ্গে তাদের সে আগের সে দহরম মহরম সম্পর্ক তো নেই, বরং উল্টো আচরণ করছেন। এখন তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, স্পষ্টতই তারা আওয়ামী লীগকে চাচ্ছেন যে এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক। এই কথা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন শুনছেন, এনসিপি নেতৃবৃন্দ যখন শুনছেন, জামাতের লোক যারা এই জুলাই আগস্ট বিপ্লবের মূল মাস্টার মাইন্ড ছিলেন, এটি তাদের জন্য ভীষণ রকম অপমান, এত কষ্ট, এত বেদনা, সেটি আসলে মানুষ, আমি কখনো গলায় দড়ি দেইনি, আমার মানে ওই ধরনের কখন সুযোগ সুবিধা হয়নি, এমনকি যারা গলায় দড়ি দিয়ে মরেছে তাদেরকে আমি কখনো দেখিনি, আর যারা গলায় দড়ি দিতে চেয়েছিল আমার তাদের সঙ্গে মানে কখনো আলাপ আলোচনা হয়নি। ফলে গলায় দড়ি দেওয়ার আগে এই যে মানুষের মনে কি ধরনের কষ্ট বেদনা হয় আমি এটা বুঝি না, কিন্তু আমি এটা স্পষ্ট তো বুঝি যে এই মুহূর্তে আওয়ামী লীগ নিয়ে যদি কোনো কথা বলা হয় তাদের পক্ষে, জাতিসংঘের পক্ষ থেকে, আমেরিকার পক্ষ থেকে, তারপর যাকে বলা হয় যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে বলা হয়, আওয়ামী লীগের মানবাধিকার নিয়ে কথা বলা হয়, শেখ হাসিনার বিচারের সেই সুষ্ঠুতা, বিচারের স্বচ্ছতা ইত্যাদি নিয়ে যখন প্রশ্ন করা হয়, এটা অনেকটা হেমলক পান করা, মানে বিষ পান করার মতো, বা গলায় দড়ি দিয়ে মরার আগে মানুষের যে দুঃখ হয়, এরকম দুঃখের চেয়ে কোনো অংশে কম বলে আমার কাছে মনে হচ্ছে না। এটা কি ধরনের কথা যে কাজগুলো আমেরিকা এখন করছে? অতিরিক্ত পশ্চিমারা এখন বাংলাদেশের ঘরে ঘরেও আসছে, ইউরোপীয় ইউনিয়নের যারা লোকজন তারা আসছে, যে জাতীয় পার্টিকে মানে অপমান করার জন্য। এখানে গণ অধিকার পরিষদকে সেখানে মানে সুযোগ দেওয়া হলো কিনা আমি বলতে পারবো না, কিন্তু গণ অধিকার পরিষদ নুরুল হক নুরু একজন ভদ্রলোক মানুষ, সবসময় দেখেন পাঞ্জাবি পরেন, উনি কখনো সেই জিন্স প্যান্ট পরে, মানে মাস্তানি ঠিক নাই, এই যে অ্যাবসলিউট পলিটিক্যাল পারসন। বা তার সাথে যে রাশেদ আছে সেও পলিটিক্যাল, একেবারে ভদ্রলোক, দেখতে শুনতে ভদ্রলোক, কথাবার্তা নরম। তো তাদেরকে দিয়ে বা তারা কেন জাতীয় পার্টির অফিস দখল করতে গেলেন, জাতীয় পার্টির অফিস ভাঙতে গেলেন, এবং সেখানে কি একটা অপ্রতীকের অবস্থা হলো, মানে যে পরিমাণ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে পেটানো হলো, মারাত্মকভাবে আহত করা হলো নুরুল হক নুরুকে,
এইগুলো আমার কাছে মনে হচ্ছে একটা ফাঁদ, পশ্চিমাদের একটা ফাঁদ, পরিস্থিতি গন্ডগোল করার। এবং সেই কাজ করে জাতীয় পার্টিকে একটা সহানুভূতি দিয়ে দেওয়া হলো, আবার গণ অধিকার পরিষদকে তাদের যে গণতান্ত্রিক যে একটা পরিচয় ছিল সেই পরিচয়টা তালিমালিপ্ত করা হলো। আবার এখন সেই জাতীয় পার্টির লোকদের সঙ্গে পশ্চিমারা বৈঠক করছেন, এবং জাতীয় পার্টির দুটি অংশ, আনিসুল ইসলাম মাহমুদ সাহেব যে আলাদা জাতীয় পার্টি করেছেন তাদের সঙ্গে বসেছেন, জিএম কাদের সাহেবের নেতৃত্বাধীন যে গ্রুপটি আছেন তাদের সঙ্গে বসছেন এবং তাদের অভাব অভিযোগ এগুলো শুনছেন। ওদিকে সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের অন্য সকল যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে তরুণ প্রজন্ম, প্রতিনিয়ত তাদের সঙ্গে পশ্চিমাদের বৈঠক হচ্ছে। তারা পশ্চিমা গণমাধ্যমে কথা বলছেন, বিশ্ব গণমাধ্যম তাদেরকে যেভাবে লাইমলাইটে নিয়ে আসছে, এর পেছনে নিঃসন্দেহে আমেরিকার একটি হাত আছে। কাজেই এই যে আমরা যারা বাংলাদেশের লোকজন গোয়েন্দা সংস্থার দালাল হওয়ার চেষ্টা করি, গোয়েন্দা সংস্থা ডাক দিলে, ক্যান্টনমেন্ট থেকে কোনো দাওয়াত পেলে আমাদের কাপড় চোপড় ঠিক থাকে না, মানে ডাক দিয়েছে আমাদেরকে যেতে হবে, তো আমি জাঙ্গা হয়তো পরিনি, পাঞ্জাবি পরে দৌড় দিলাম, গেঞ্জি পরিনি, এইরকম একটা যাকে বলা হয় আমাদের মধ্যে উদ্গ্রীব। যমুনা থেকে ডাক দিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের অফিস থেকে টেলিফোন এসেছে, বঙ্গভবন থেকে টেলিফোন এসেছে, বা ধরুন বিএনপি অফিস থেকে একটা ডাক আসছে মনোনয়নের জন্য। পাগল হয়ে যাচ্ছে মানুষ, কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলছে। তো এই যে যখন অনাহূত, মানে আমার যে যোগ্যতাটা নেই, এরকম একটা বিষয় আমাকে দেওয়া হলো, একটা উপহার, বা যে কাজটি করার সামর্থ্য আমার নেই, ইনঅ্যাবিলিটি, অথচ সেই কাজটির দায়িত্ব আমার উপর অর্পণ করা হলো, যেটি আমার প্রাপ্য নয়, হ্যাঁ, যেখানে আমার উপস্থিতি কাম্য নয়, অথচ সেখানে আমাকে ডাকা হলো। তো আত্মমর্যাদা বোধ থাকলে কোনো মানুষ সেখানে যায় না। সাধারণত ব্যক্তিত্বহীন, লোভী, চরিত্রহীন, ধুরন্ধর প্রকৃতির লোকদেরকে সাধারণত এই বিদেশি যারা এজেন্ট রয়েছেন, সাম্রাজ্যবাদী শক্তির যারা দোসর রয়েছেন, তারা এদেরকে খুঁজেন। আপনি চিন্তা করুন যে লর্ড ক্লাইভ খুঁজে খুঁজে কিন্তু মির্জাফরকে পেয়েছে, ঘসরী বেগমকে পেয়েছে, তারা কিন্তু মোহনলালের কাছে যেতে পারেনি। তারা ওই যে ফরাসি একজন জেনারেল ছিলেন, তার কাছে যেতে পারেনি, শিমফ্রে, তার কাছে যেতে পারেননি। তো তারা জগৎকে খুঁজে পেয়েছে। এখন এই বর্তমান জমানাতে যখনই দেখবেন যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সেটা ডিজিএফআই হোক, এনএসআই হোক, ডিবি হোক, সিআইএ হোক, মানে র হোক, মোসাদ হোক, এরা যাদেরকে রিক্রুট করে, এদের প্রথম চরিত্র হলো এরা চরিত্রহীন, এদের প্রথম বৈশিষ্ট্য হলো এরা লোভী। এদের লোভের কারণে তাদের সকল যোগ্যতা তাদের মাথা থেকে রীতিমতো মলদ্বারে চলে আসে। বুদ্ধি শুদ্ধি তাদের একদম রেকটাম, মলদ্বারকে যে বলা হয় রেকটাম, তো সেই বুদ্ধি শুদ্ধি রেকটামে চলে আসে। আদারওয়াইজ এই সমস্ত জায়গাতে সাধারণত মানুষ যায় না। অনেক আমি সম্মানিত লোকজনকে দেখেছি, তাদেরকে দাওয়াত দিতেই তো সাহস পায় না, তাদের সাথে দেখা করারই সাহস পায় না, অথচ এই সমাজে তারা অনেক জ্ঞানী গুণী লোক। আপনি চিন্তা করেন যে সেনাবাহিনীর যে কি দিবস হয় যেন, মানে যাকে বলা সশস্ত্র বাহিনী দিবস, তো এটা কেন করে, কি জন্য করে আমি জানি না। আমাকে কখনো তারা দাওয়াত দিয়েছে কিনা আমি এটা দেখেও নাই। যখন এমপি ছিলাম সম্ভবত কারণে হয়তো দাওয়াত দিয়েছে, আমি কখনো এই ধরনের কোনো অনুষ্ঠানে কখনো যাইনি, আমি দেখেও নাই এই কখনো এই দাওয়াত কার্ডটা। কারণটা কি? কারণটা হলো যে ওখানে যারা যান আমি তাদেরকে দেখেছি, আর যারা যান না তাদেরকে দেখেছি। আচ্ছা বলেন তো, প্রফেসর এমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী, তাকে কি কখনো এরকম সেনাকুঞ্জের কোনো অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী দিবসে সসম্মানে যেতে দেখেছেন? প্রফেসর আহমেদ শরীফ, হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ কখনো দেখেছেন? যারা এই সমাজে প্রমাণিত জ্ঞানী গুণী বুদ্ধিমান মানুষ। আচ্ছা, রাজনীতিবিদদের মধ্যে
আপনি কখনো কি বদরুদ্দিন সাহেবদের মতো মানুষ যারা আছেন, তাদের ব্যক্তিত্ব আছে, লোক কখনো তাদেরকে তাড়া করেনি, তাদেরকে কখনো এই ধরনের অনুষ্ঠানে দেখেছেন? কখনো দেখেননি। আপনি কাদেরকে সেখানে যেতে দেখেন? কারা যায়? এর মধ্যেই আপনি বুঝতে পারবেন যে ক্ষমতাধর লোকজন সবসময় পছন্দ করে এরকম একটি বাহন যার উপর নিরাপদে চড়ে বসা যায়। তো সেই দিক থেকে মানে সকল যাকে বলা হয় পৃথিবীর মানে সকল এজেন্সি, সকল সাম্রাজ্যবাদী শক্তি, তাদের সবার যে গডফাদার সেটা হলো জাতিসংঘ। তো কাজে সেই জাতিসংঘ যদি আপনাকে রিক্রুট করে, যেদিন আপনাকে রিক্রুট করবে, ফেভার করবে, সেদিন থেকে ধরে নেবেন যে আপনি রং পথে আছেন, ভুল পথে আছেন। আপনি রাজনীতি করবেন, রাজনীতির পথে থাকবেন, জনগণ আপনার প্রাণ শক্তি। 2 নম্বর হলো যে এই ধরনের আন্তর্জাতিক সংস্থাগুলো কেনা যায়, তারা ঘুষ খায়। অবাক করার ব্যাপার হলো আমাদের তহসিলদাররা যে ঘুষ খায়, আমাদের কাস্টমসের ইন্সপেক্টর বা সুপাররা যে ঘুষ খায়, তার চাইতেও নিকৃষ্ট জঘন্যভাবে কিন্তু সেই IMF, বিশ্বব্যাংক, তারপর জায়গা, এরপর আপনার জাতিসংঘ, এখানে ঘুষ লেনদেন হয়, মারাত্মকভাবে ঘুষ লেনদেন হয়। তো এই জাতিসংঘের যারা লোকজন যে কারণে শেখ হাসিনার বিরুদ্ধে ছিলেন, যে কারণে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলেন, সেই একই কারণে আবার হয়তো আওয়ামী লীগের পক্ষে চলে গেছেন। যে কারণে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিক্রুট করেছিলেন বা পছন্দ করেছিলেন বা ফেভার করেছিলেন, হয়তো একই কারণে তারা আবার চোখ উল্টিয়ে ফেলেছেন। কিন্তু ঘটনা যাই হোক না কেন, এখন আমাদের দেশ তো জাতিসংঘ নির্ভর হয়ে পড়েছে, আমেরিকা নির্ভর হয়ে পড়েছে। আমরা জনগণ ভোট দিয়ে কাউকে নির্বাচিত করব, সে ক্ষমতায় আসবে, এটা বিশ্বাস করার চাইতে আমেরিকা কি চায়, ভারত কি চায় ইত্যাদি নিয়ে আমরা বেশি চিন্তা ভাবনা করি। তো সেই অর্থে এই ক্রান্তিকালে হঠাৎ করে জাতিসংঘের যে উৎসাহ উদ্দীপনা আওয়ামী লীগকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে, সজীব ওয়াজেদ জয়কে নিয়ে, এটি যারা আওয়ামী লীগের প্রতিপক্ষ, নিঃসন্দেহে তাদের জন্য ভালো সংবাদ নয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।